নমস্কার বন্ধুরা, হিস্ট্রি লেসন্স বাই অয়নরা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো ক্লাস 11-এর নতুন সেমিস্টার শুরু হয়েছে। সেই সেমিস্টার সিস্টেমে তোমাদের যে পরপর সাবজেক্ট ওয়াইজ আমাদের চ্যানেলে যে প্রত্যেকটা ভিডিও আসছে, তার মধ্যে অলরেডি কিন্তু আমাদের চ্যানেলে বাংলা, ইতিহাস সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে এবং আমরা এর পরেও বিভিন্ন সাবজেক্টে নিয়ে আসছি। তার মধ্যে একটি খুব গুরুত্বপূর্ণ সাবজেক্ট রাষ্ট্রবিজ্ঞান। সেই রাষ্ট্রবিজ্ঞানের সমস্ত ডিটেলস আমরা আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে জানবো, কী সিলেবাস আছে এবং কোন কোন পার্টগুলো আমাদের পড়তে হবে, এবং বিশেষত যে এমসিকিউ প্যাটার্নে তোমাদের যে পরীক্ষা হবে সেই এমসিকিউর সমস্ত ফরম্যাট এবং কোন কোন সিলেবাসের ফার্স্ট চ্যাপ্টার, অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের যে সিলেবাস তোমাদের আছে সেই সিলেবাসটা একটু বড় সিলেবাস। তোমরা তোমাদের যাদের রাষ্ট্রবিজ্ঞান আছে তারা অলরেডি দেখে নিয়েছো যে রাষ্ট্রবিজ্ঞানের সিলেবাসটা একটু বড় সিলেবাস, এবং সেই বড় সিলেবাসের আমরা যে ফার্স্ট চ্যাপ্টার বা সেকেন্ড চ্যাপ্টার বা কোন কোন চ্যাপ্টারে কোন কোন এমসিকিউগুলো আমরা দেখবো সেগুলো সমস্ত আমরা আজকের ভিডিওর মধ্যে দিয়ে জানবো। এর সাথে সাথে আমরা আজকে জানবো রাষ্ট্রবিজ্ঞানের প্রথম চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ ডিটেলস আলোচনা। তারপরেই কিন্তু আমরা রাষ্ট্রবিজ্ঞানের পরপর অর্থাৎ ফার্স্ট চ্যাপ্টারের পরপর এমসিকিউর ভিডিও নিয়ে আসবো। এরপরে আবার ঠিক একই রকমভাবে সেকেন্ড চ্যাপ্টারের ডিটেলস আলোচনা করব, তারপরেই কিন্তু সেকেন্ড চ্যাপ্টারের পরপর এমসিকিউ কোশ্চেন অ্যান্সার আসবে। সুতরাং যারা যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নাও হিস্ট্রি লেসন্স বাই অয়নরায়। পাশে বেল আইকন ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দাও। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটা তোমাদের মক টেস্টের জন্য বলছি, ফ্রি মক টেস্ট আমরা কিন্তু প্রত্যেকটা সপ্তাহের শেষে নেওয়ার চেষ্টা করব। কয়েকদিন পর থেকে শুরু হবে, খুব শীঘ্রই হবে, যে প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা করে ফ্রি মক টেস্ট থাকছে এবং 1000-এর ওপরে কোশ্চেন আমরা কিন্তু মক টেস্ট আকারে নিয়ে আসবো। সেই মক টেস্টটা পেতে চাইলে বা সেই মক টেস্টের সম্পর্কে জানতে চাইলে অবশ্যই কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো, যেখানে কিন্তু আমরা পুরো ডিটেলস আপডেট সমস্ত কিছু দিয়ে দেবো এবং মক টেস্টের লিঙ্কও কিন্তু তোমরা সেখান থেকে পেয়ে যাবে। আজকের আমরা যে মূল ভিডিওটা আলোচনা করব সেই ভিডিওটা সম্পর্কে একটু দেখে নিই। সেটা হলো রাষ্ট্রবিজ্ঞান। তোমরা দেখতে পাচ্ছ এখানে রাষ্ট্রবিজ্ঞানের ফার্স্ট সেমিস্টারে এমসিকিউ প্যাটার্নে আলোচনা করব আমরা। এখানে দেখো রাষ্ট্রবিজ্ঞানের দেখো সিলেবাসটা, এখানে টোটাল তোমাদের 6টা পার্ট আছে রাষ্ট্রবিজ্ঞানে, অর্থাৎ 6টা চ্যাপ্টার ফার্স্ট সেমিস্টারে রাখা হয়েছে। সেই 6টা চ্যাপ্টার একটু ভালো করে দেখে নেবো আমরা। 6টা চ্যাপ্টারের মধ্যে ফার্স্টেই তোমরা পেয়ে যাবে নেচার অ্যান্ড স্কোপ অফ পলিটিক্যাল সায়েন্স অ্যাজ এ ডিসিপ্লিন ডেফিনেশন। দেখো এই পলিটিক্যাল সায়েন্সের নেচার অ্যান্ড স্কোপ, তার সংজ্ঞা, পরিধি, প্রকৃতি সমস্ত কিছু ডিটেলস আমরা এই চ্যাপ্টারে পাবো। এর পরের চ্যাপ্টারে স্টেট, অর্থাৎ স্টেট ডেফিনেশন অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স, এবং তারপরের চ্যাপ্টারগুলোতে আমরা দেখে নেবো কী কী আছে। 3 নম্বর চ্যাপ্টারে সিটিজেনশিপ আছে, 4 নম্বর চ্যাপ্টারে আছে আন্ডারস্ট্যান্ডিং কনস্টিটিউশন, ডেফিনেশন অ্যান্ড টাইপ, মানে সংবিধানের ডেফিনেশন এবং টাইপ বা ধারণা এবং তার প্রকার কতগুলো সেই সব সম্পর্কে আমরা জানতে পারবো। অর্থাৎ 4 নম্বর চ্যাপ্টারে আমরা সংবিধান সম্পর্কে জানতে পারবো। 5 নম্বর চ্যাপ্টারে মেকিং অ্যান্ড ফিলোসফি অফ দ্য কনস্টিটিউশন, 5 নম্বর চ্যাপ্টারে। আর 6 নম্বর চ্যাপ্টারে কনস্টিটিউশনের যে সেলিয়েন্ট ফিচারগুলো আছে সেইগুলো সম্পর্কে জানতে পারবো। লার্জেস্ট কনস্টিটিউশন, রিটেন কনস্টিটিউশন, সমস্ত কিছু ডিটেলস, কনস্টিটিউশনে আমাদের রাইটস, হিউম্যান রাইটস যেগুলো আছে সেই রাইটসগুলো সম্পর্কে জানতে পারবো, অর্থাৎ আমাদের মৌলিক অধিকার সম্পর্কে জানতে পারবো এবং মৌলিক কর্তব্য সম্পর্কেও জানতে পারবো। সমস্ত কিছু আমরা এই চ্যাপ্টারে পাবো, অর্থাৎ 6 নম্বর চ্যাপ্টারে। এরপরে দেখো আরেকটা ডিটেলস আমাদের, যদি বাংলায় এই বিষয়টা একটু যারা অসুবিধা হলো এতক্ষণ যাদের একটু ইংরাজিতে অসুবিধা হচ্ছিল তাদের জন্য বিষয়টা বলে দিই। রাষ্ট্রবিজ্ঞানের মোট 6টা চ্যাপ্টার আমরা ফার্স্ট সেমিস্টারে পড়বো, অর্থাৎ ক্লাস 11-এ যারা পড়ছো তারা 6টা চ্যাপ্টার পড়বে। এই 6টা চ্যাপ্টারের ভেতরে রাষ্ট্রবিজ্ঞান, তার প্রকৃতি ও পরিধি, রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা ও বৈশিষ্ট্য, নাগরিকতা, সংবিধানের সংজ্ঞা এবং শ্রেণীবিভাগ। 5 নম্বর চ্যাপ্টার হচ্ছে সংবিধান প্রণয়ন ও সংবিধানের দর্শন, আর 6 নম্বর চ্যাপ্টার হচ্ছে ভারতীয় সংবিধানের প্রধান বৈশিষ্ট্য সমূহ। এই প্রত্যেকটা গুরুত্বপূর্ণ পার্ট আমরা আলোচনা করব। আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি আর পরিধি। এখানে একটা জিনিস দেখে নাও তোমরা, রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি আর পরিধির ভেতরে রাষ্ট্রবিজ্ঞানের ফার্স্ট যে পার্টটা আমরা দেখব, অর্থাৎ আমাদের, তোমরা যদি একটু বইটা ভালো করে দেখতে পাবে ওখানে হিউজ সিলেবাস এবং ফার্স্ট চ্যাপ্টারটা অনেক বড় করে দেওয়া আছে। এতটা ডিটেলসে পড়ার দরকার নেই তোমাদের, এমসিকিউ সেহেতু মূল যে বিষয়গুলো তোমাদের জানা প্রয়োজন সেই মূল বিষয়গুলোই আমরা তোমাদের সামনে আলোচনা করব বা মূল বিষয়গুলোই তোমাদের সামনে গুছিয়ে বলবো। এখানে আমরা যে ভিডিওটা আলোচনা করছি ফার্স্ট চ্যাপ্টারে, সেই ভিডিওতে পুরো ডিটেলস, অর্থাৎ ফার্স্ট চ্যাপ্টারের যে পার্টগুলো পড়ার দরকার বা যেগুলোর উপর ফোকাস করতে হবে সেই বিষয়গুলোই আমরা তুলে ধরেছি। সুতরাং অতিরিক্ত কিছু পড়ার দরকার নেই, যতটুকু আমরা আলোচনা করছি ততটুকুই তোমরা ভালো করে দেখে নেবে। দেখো এখানে ফার্স্ট বলেছে রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা এবং প্রকৃতি। রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা প্রকৃতির ভেতরে কী কী পড়ছে, যে কয়েকটা বিষয় আমাদের পড়তে হবে সেটা হলো সক্রেটিস,
প্লেটো এবং অ্যারিস্টটল, এদের সম্পর্কে ডিটেলসে পড়ার দরকার নেই। এরা যে বইগুলো লিখেছেন সেই বইগুলো সম্পর্কে আমরা একটু জেনে নেব। তার আগে আমি একটু বলে দিই, সক্রেটিস কিন্তু প্রথম একজন দার্শনিক যিনি রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে বা রাষ্ট্র সম্পর্কে আলাদা আলাদা ধারণা দিয়েছিলেন, এবং তার শিষ্য ছিলেন প্লেটো এবং প্লেটোর শিষ্য ছিলেন অ্যারিস্টটল। সুতরাং এই যে সিকোয়েন্সটা আমরা যেরকমভাবে লিখেছি সেই সিকোয়েন্সটা একটু মাথায় রাখবে। সেই অনুযায়ী তোমাদের পরীক্ষায় যদি প্রশ্ন আসে অল্টারনেটিভ যে কে আগে পড়ে এরকম ধরনের প্রশ্ন আসে, তো সেই অনুযায়ী তোমরা পরীক্ষায় পারবে সহজেই। এবার আমরা দেখে নেব, আমরা একটু অ্যানিমেশনের মাধ্যমে দেখে নেব যে রাষ্ট্রবিজ্ঞানের সক্রেটিসের কি রাষ্ট্রবিজ্ঞানে প্লেটো এবং অ্যারিস্টটলের কোন কোন গ্রন্থ উল্লেখযোগ্য। দেখো এখানে আমরা ফার্স্টে আলোচনার বিষয় যেটা সেটা হলো অ্যারিস্টটলের পলিটিক্স বা দ্য পলিটিক্স, এটা খুব ইম্পর্টেন্ট একটি গ্রন্থ, যেখানে আমরা জানবো যে 158টি নগর রাষ্ট্র সংবিধান সম্পর্কে আলোচনা করেছে। 158টি নগর রাষ্ট্রের সংবিধান, এটা কিন্তু তোমাদের পরীক্ষায় আসে কোশ্চেনটা, অর্থাৎ 158টি নগর রাষ্ট্র, এটা কিন্তু তোমাদের জানতে হবে। এই 158টি নগর রাষ্ট্রের সংবিধান, এটা একটু মনে রাখবে, কারণ তোমরা একটু ডিটেলসে দেখলে ওখানে দেখতেই পাবে বইতে সহজেই যে 158টি নগর রাষ্ট্রের সংবিধানের ইতিহাস সম্পর্কে অ্যারিস্টটল তার পলিটিক্স গ্রন্থে লিখেছেন। এরপরে আমরা চলে যাব প্লেটোর দ্য রিপাবলিক গ্রন্থটি খুব ইম্পর্টেন্ট। এই রিপাবলিক গ্রন্থটির ছবি আমরা তোমাদের সামনে রেখেছি, কারণ ছবি অনেক বেশি আমাদের স্মরণে থাকে লেখার তুলনায়। সুতরাং এই ছবিগুলো একটু দেখে নাও, তাহলে বইয়ের নামগুলো সহজেই মাথায় থাকবে। পরবর্তী পেজে আমরা যখন চলে যাচ্ছি, খুব ইম্পর্টেন্ট, পরবর্তী পেজে রাজনীতি এবং রাষ্ট্রবিজ্ঞানের দ্বন্দ্ব, অর্থাৎ আমরা যে ফার্স্ট চ্যাপ্টারের সেকেন্ড পার্টে আমরা আলোচনা করতে পারি বা যে বিষয়টা রয়েছে আমাদের বইতে সেটা হলো রাজনীতি এবং রাষ্ট্রবিজ্ঞান। অনেক রাষ্ট্র দার্শনিক তারা বলেছেন যে রাজনীতি রাষ্ট্রবিজ্ঞানের যে নামকরণ সেখানে রাষ্ট্রবিজ্ঞান না দিয়ে রাজনীতি বলাটা অনেক যুক্তিযুক্ত। আবার অনেকে বলেছেন না, রাষ্ট্রবিজ্ঞানী তাকে বলা যায় বা রাষ্ট্রবিজ্ঞানী সব থেকে উল্লেখযোগ্য নাম হবে। এক্ষেত্রে যারা রাজনীতি বলেছেন তাদের নামগুলো একটু দেখে নেবো আমরা। রাজনীতি যারা বলেছেন তাদের মধ্যে অ্যালান বল, অ্যারিস্টটল, ল্যাস্কি, সিজউইক, ল্যাসওয়েল, এরা ছিলেন রাজনীতির সমর্থক, অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানকে রাজনীতি বলার তাতে সমর্থক। আর রাষ্ট্রবিজ্ঞানকে রাষ্ট্রবিজ্ঞান বলাতে যারা সমর্থন জানিয়েছেন তাদের মধ্যে হচ্ছে বার্জেস, সিলি, লর্ড ব্রাইস। এদের নাম খুব ইম্পর্টেন্ট, নামগুলো একটু মনে রাখবে, যেহেতু রাষ্ট্রবিজ্ঞানের সূচনাই হচ্ছে ইউরোপিয়ান হিস্ট্রি থেকে বা ইউরোপের কনসেপ্ট থেকে, অর্থাৎ মিডিয়েবল ইউরোপের কনসেপ্ট থেকে বা অ্যানশিয়েন্ট ইউরোপের কনসেপ্ট থেকে। সুতরাং তোমাদের এই নামগুলো একটু আননোন বা নামগুলো একটু মুখস্থ করতে কষ্ট হবে। নামগুলো বারবার নিজেরা রিভিশন দেবে, তাহলে কিন্তু নামগুলো আর মুখস্থ করতে বা মনে রাখতে অসুবিধা হবে না আশা করি। পরবর্তী পেজে আমরা চলে যাচ্ছি। পরবর্তী পেজে এই ফার্স্ট চ্যাপ্টারে কিন্তু তোমাদের একাধিক বই আছে এবং এই বইগুলোই তোমাদের নামগুলো মনে রাখতে হবে এবং কোন বইটা কার লেখা, এবং সেই বইয়ের অল্প বিস্তর কিছু কনসেপ্ট তোমাদের মাথায় রাখতে হবে। এক্ষেত্রে দেখে নাও সিসেরোর যে গ্রন্থটি, সেই গ্রন্থটি আমরা একটু দেখে নেব। সিসেরোর যে গ্রন্থটি সেটা হলো সিসেরো দ্য রিপাবলিক। এখানে দ্য রিপাবলিকটাকে ইটালিয়ান ল্যাঙ্গুয়েজে লিখেছে দে রে পাবলিকা, ঠিক আছে, দে রিপাবলিকা, এইটা দে রে পাবলিকা এইভাবে উচ্চারণ হয়। সুতরাং আমাদের যেহেতু ইংলিশ টার্ম আমরা পড়ে থাকবো বা আমাদের জানা দরকার, সেহেতু দে রিপাবলিকা বা দে রিপাবলিক বললেই তোমরা হবে বা সেরকম লিখলেই হবে। এইটা হচ্ছে সিসেরোর বই। এরপরে আমরা দেখব ম্যাকিয়াভেলির গুরুত্বপূর্ণ দুটো বই। ম্যাকিয়াভেলির মধ্যে ডিসকোর্স অন লিভি, ভেরি ইম্পর্টেন্ট একটি বই, তোমাদের গ্রন্থে আছে, মানে তোমাদের বইতে আছে, সেটা একটু ভালো করে দেখে নেবে। এর পরের বইটা ম্যাকিয়াভেলির দ্য প্রিন্স, ভেরি ইম্পর্টেন্ট গ্রন্থ, ম্যাকিয়াভেলির দ্য প্রিন্স। এর পরের গ্রন্থটা হচ্ছে যা বোঁদার, ভেরি ইম্পর্টেন্ট একটি গ্রন্থ, সেটা হলো ইজি কম্প্রিহেনশন অফ হিস্ট্রি, জন বোদা বা যা বোঁদা, ভেরি ইম্পর্টেন্ট। পরবর্তী বইটি দেখো বোদার আরেকটি গুরুত্বপূর্ণ গ্রন্থ, সেটা হলো অন সোভারেন্টি, সিক্স বুকস অফ দ্য কমনওয়েলথ, ভেরি ইম্পর্টেন্ট একটি বই। এই বইয়ের নামগুলো আমরা বইয়ের লেখকের সঙ্গে সঙ্গে দিয়ে রেখেছি, তাতে তোমাদের মনে রাখতে অনেক বেশি সুবিধা হবে। এর পরের গ্রন্থটি খুব ইম্পর্টেন্ট, সেটা হলো লেভিয়াথান গ্রন্থটি কিন্তু ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য। এরপরে আমরা চলে যাব পরের পেজে। সেই পরের পেজে কিন্তু দেখো এখানে জন লক, আরও কয়েকজন রাষ্ট্রবিজ্ঞানীর নাম, যাদের নাম রাষ্ট্রবিজ্ঞানে না উচ্চারণ করে রাষ্ট্রবিজ্ঞান সম্পূর্ণ হয় না, বা যাদের নাম যারা রাষ্ট্র সম্পর্কে গুরুত্বপূর্ণ মতামত দিয়েছেন তাদের নামগুলো রাখতেই হবে, তাদের বইগুলোও রাখতে হবে। এখানে দেখো জন লকের যে বইটি, সেই বইটি হলো
টু ট্রিয়েটিস অফ গভর্নমেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট বই জন লকের। মন্তেস্কুর বইয়ের নাম কি? মন্তেস্কুর বইয়ের নাম হচ্ছে দ্য পার্সিয়ান লেটার। এছাড়াও আছে দ্য স্পিরিট অফ লস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পার্সিয়ান লেটার এবং স্পিরিট অফ লসে কী কী বলেছে বা তার মূল বক্তব্য কী সেইটা তোমাদের একটু দেখে রাখতে হবে। এছাড়াও আছে দেখো রুশোর অন দ্য সোশ্যাল কন্ট্রাক্ট, রুশো সোশ্যাল কন্ট্রাক্ট তোমরা সবাই জানো। এছাড়াও রুশোর আরেকটি গুরুত্বপূর্ণ বই ডিসকোর্স অন দ্য অরিজিন অফ ইনইকুয়ালিটি, অরিজিন অফ ইনইকুয়ালিটি, এটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি বুক। এই বইগুলোতে কী কী কনসেপ্টের বলেছেন বা কী কী কনসেপ্ট দেখিয়েছেন সেগুলো তোমাদের একটু মনে রাখতে হবে, কারণ এরকম ধরনের একটু কোশ্চেন চলে আসে যে বইয়ের ভেতর থেকে কনসেপচুয়াল একটা কোশ্চেন দিল, দিয়ে বলল এই বক্তব্যের সমর্থন জানিয়েছেন কোন দার্শনিক বা রাষ্ট্রবিজ্ঞানী। সেক্ষেত্রে তোমাদের নাম কিন্তু দিতে হবে বা জানতে হবে যে রুশোর সোশ্যাল কন্ট্রাক্টে কি বলা হয়েছে এবং মন্তেস্কু স্পিরিট অফ লসে কি ডিফারেন্স বা কি অন্যরকম বলা হয়েছে। এখানে আরেকটি বই আমরা পেয়ে যাচ্ছি কার্ল মার্কসের দাস ক্যাপিটাল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট বুক, এবং এর সাথে সাথে আছে দ্য কমিউনিস্ট ম্যানিফেস্টো, কার্ল মার্কস এবং ফ্রেডরিক এঙ্গেলসের একসাথে যৌথভাবে লেখা দ্য কমিউনিস্ট ম্যানিফেস্টো। পরবর্তী পার্টটা আলোচনার পূর্বে আমরা কয়েকটি বিষয় বলে দিই তোমাদেরকে, যেটা হিস্ট্রি লেসন্স বাই অয়নরা চ্যানেলে যারা যারা সাবস্ক্রাইব করোনি এখনও সাবস্ক্রাইব করে নাও এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হও। সেখানে কিন্তু আমরা ফ্রি মক টেস্টের লিঙ্ক প্রোভাইড করবো এবং সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট আমরা সেখানে প্রোভাইড করে থাকি। মক টেস্ট সিরিজ উইথ ভিডিও সলিউশন আমাদের থাকছে এবং এছাড়াও মক টেস্টে ফর ক্লাস 10 এবং 11 অর্থাৎ একাদশ শ্রেণীর জন্য প্রতি শনিবার বা রোববার করে নাম্বার অফ কোশ্চেন থাকছে 40টা, 1000 অফ এমসিকিউ কোশ্চেন থাকছে, 1000-এর ওপরে এমসিকিউ থাকছে প্রত্যেকটা সাবজেক্টে, প্রশ্নের মান থাকছে মাঝারি থেকে কঠিনে, ইন ডিটেলসে থাকবে। সুতরাং পরীক্ষার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। যারা যারা এমসিকিউ প্যাটার্নে পরীক্ষা দিচ্ছ তাদের কাছে নতুন, সুতরাং আমাদের চ্যানেল থেকে বারবার প্র্যাকটিস করো নিজেরা এবং মক টেস্টগুলো দাও, অবশ্যই তোমাদের পরীক্ষা ভালো রেজাল্ট আসবে। পরবর্তী যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো আমরা কি কি বিষয় মক টেস্ট নিয়ে থাকবো, অর্থাৎ মক টেস্ট অর্গানাইজ হবে যে সেটা কোন কোন সাবজেক্টের উপর থাকছে। বাংলা, ইংলিশ, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, ভূগোল, দর্শন, এডুকেশন, সমস্ত বিষয় আমরা মক টেস্ট নিয়ে থাকবো উইকেন্ডে। এবং কোন মক টেস্ট নেওয়া হবে, কোন উইকেন্ডে কোন মক টেস্টটা থাকছে সেটার জানার জন্য এবং মক টেস্টের লিঙ্ক পাওয়ার জন্য অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হও যারা এখনও জয়েন হওনি। পরবর্তী যে বিষয়টি খুব ইম্পর্টেন্ট ফার্স্ট চ্যাপ্টারে আছে সেটা হলো বিশ্বায়ন। বিশ্বায়ন সম্পর্কে বলতে গেলে সহজভাবেই একটা বলে দিই, সহজভাবেই একটা এক্সাম্পল আমাদের মাথায় আসে, সেটা হলো মোবাইল। আমরা যে মোবাইল বা ইন্টারনেটের মাধ্যমে আমরা সারা বিশ্বকে আমাদের হাতের মুঠোয় নিয়ে আসি, এটাই হচ্ছে বিশ্বায়নের একটা সংক্ষিপ্ত কনসেপ্ট। বিশ্বায়ন বলতে বোঝায় সমস্ত পৃথিবীটাকে সংকীর্ণ করে দেওয়া বা সংকুচিত করে দেওয়া, অর্থাৎ সমগ্র বিশ্বটাকে নিজের হাতের মুঠোয় বা নিজের কাছাকাছি নিয়ে আসা, এটাই হলো বিশ্বায়নের মূল বক্তব্য। বিশ্বায়ন সম্পর্কে জানতে গেলে আরও ডিটেলসে তোমাদের বইতে একটু পড়তে হবে এবং বিশ্বায়নের কনসেপ্টটা তোমাদের রাখতে হবে। বিশ্বায়ন সম্পর্কে কোন কোন ঐতিহাসিক বা কোন কোন রাষ্ট্রবিজ্ঞানী কী কী মতাদর্শ দিয়েছে বা কী কী চিন্তাভাবনা তাদের প্রকাশ পেয়েছে সেটা বইতে আমরা পেয়ে যাব। এছাড়াও নারীবাদী রাষ্ট্রবিজ্ঞানে বা রাজনীতিতে নারীদের প্রভাব বা অধিকার সম্পর্কে বেশ দুটো বই আমরা খুব ইম্পর্টেন্ট যেগুলো পেয়ে যাই, সেটা হলো ম্যারি উইলস্টনক্রাফটের ভেরি ভেরি ইম্পর্টেন্ট বুক এ ভিন্ডিকেশন অফ দ্য রাইটস অফ ওমেন। এই বইটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমাদের বইয়ের ফ্রন্ট পেজটা একটু মনে রাখো, তাহলে তোমাদের পরীক্ষা লিখতে সুবিধা হবে বা মনে রাখতে সুবিধা হবে। এর পরের বইটা খুব ইম্পর্টেন্ট, সেটা হলো সিমন দ্য বোভেয়ার, দ্য সেকেন্ড সেক্স, ভেরি ভেরি ইম্পর্টেন্ট বই। সেখানে রাজনীতিতে বা রাষ্ট্রবিজ্ঞানে বা রাষ্ট্র দর্শনে মেয়েদের অংশগ্রহণ বা মেয়েদের অধিকার সম্পর্কে ডিটেলসে আমরা পেয়ে থাকবো। এর পরের পেজে যদি যাই আমরা সেখানে আচরণবাদী রাষ্ট্রবিজ্ঞানীদের বেশ কয়েকজনের নাম আমরা পাবো এবং তাদের বইগুলো আমরা একটু দেখে নেব। ফার্স্ট যেটা ওয়াল্টার লিপম্যান, ভেরি ভেরি ইম্পর্টেন্ট বই, পাবলিক ওপিনিয়ন, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বইয়ের ফ্রন্ট পেজটা আমরা দিয়ে রেখেছি যাতে তোমাদের বুঝতে বা মুখস্থ করতে বা মনে রাখতে সুবিধা হয়। এর পরের বইটা হলো গ্রাহাম ওয়ালসের বইটা হিউম্যান নেচার ইন পলিটিক্স, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমরা বইয়ের ফ্রন্ট পেজ দিয়ে রেখেছি যাতে তোমাদের মনে রাখতে সুবিধা হয়। আর্নল্ড ব্রেকহটের পলিটিক্যাল থিওরিটাও খুব ইম্পর্টেন্ট একটি বই, যে বইটা এরা সবাই কিন্তু আচরণবাদী রাষ্ট্রবিজ্ঞানী, অর্থাৎ তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের যে বিভিন্ন ধারা আছে সেই ধারার মধ্যে মার্ক্সবাদী রাষ্ট্রবিজ্ঞানী আছে, আচরণবাদী রাষ্ট্রবিজ্ঞানী আছে, সেরকমই এই আচরণবাদী রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে এদের নাম আমরা পাই বা এদের লেখা গ্রন্থ আমরা পাই। পরবর্তী যে লাস্ট বিষয়টা আমরা আলোচনা করব, অর্থাৎ এই বইয়ের যে লাস্ট গুরুত্বপূর্ণ পার্ট, সেটা হলো রাষ্ট্রবিজ্ঞান কি বিজ্ঞান, এই নিয়ে যুক্তিতর্ক, অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানকে অনেকে বলছেন বিজ্ঞান, অনেকে বলছেন বিজ্ঞান নয়, তার পক্ষে বিপক্ষে যুক্তি। এছাড়াও সেটা আমাদের অবশ্যই ডিটেলসে বইতে আমরা পেয়ে যাব, টু দ্য পয়েন্ট, যে রাষ্ট্রবিজ্ঞানকে কেন
বিজ্ঞান বলা হচ্ছে না, বা রাষ্ট্রবিজ্ঞানকে আবার অনেকে বিজ্ঞান বলছেন কেন, সেই সমস্ত পক্ষে এবং বিপক্ষে যুক্তিগুলো আমরা বইতে পেয়ে যাব। এরপরের যে পার্টটা আমরা পাবো সেটা হলো রাষ্ট্রবিজ্ঞান আলোচনায় বিভিন্ন পদ্ধতি। ফার্স্ট যে পদ্ধতি সেটা হলো ঐতিহাসিক পদ্ধতি। এরপরে আসছে আইনগত পদ্ধতি, এরপরে আসছে পর্যবেক্ষণমূলক পদ্ধতি, এরপরে আসছে তুলনামূলক পদ্ধতি এবং মার্ক্সীয় পদ্ধতি। এই সমস্ত পদ্ধতিগুলো কিন্তু পরপর আসছে। এছাড়াও অনেক পদ্ধতি আছে, সেগুলো তোমরা বইতে অবশ্যই পেয়ে যাবে, সেই পদ্ধতিগুলো মনে রেখে দেবে। রাষ্ট্রবিজ্ঞান আলোচনায় বিভিন্ন পদ্ধতি, সেখানে তোমরা মনে রাখবে, এবং সেই পদ্ধতি নিয়েও কিন্তু তোমাদের প্রশ্ন আসতে পারে, অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান আলোচনায় কোন কোন পদ্ধতি, বা এরকম প্রশ্ন আসলো যে রাষ্ট্রবিজ্ঞান আলোচনায় বা রাষ্ট্রবিজ্ঞানের চর্চায় কোন পদ্ধতিটি গ্রহণযোগ্য নয়, সেখানে একটি পদ্ধতির নাম দিয়ে দেওয়া হলো। তোমাদের এই পদ্ধতির নামগুলো যদি মনে না থাকে, অর্থাৎ ঐতিহাসিক, আইনগত, পর্যবেক্ষণমূলক, তুলনামূলক এবং মার্ক্সীয়, এগুলো যদি কনসেপ্ট না থাকে তাহলে তোমরা কিন্তু পরীক্ষায় পারবে না। এরপরের যে পাঠটা আমরা পাবো সেটা হলো রাষ্ট্রবিজ্ঞান পাঠের উপযোগিতা, ইম্পর্টেন্স। রাষ্ট্রবিজ্ঞান পাঠের ইম্পর্টেন্স কী আছে? সুনাগরিক হতে হবে। সুনাগরিক হিসাবে গড়ে তোলে একটা মানুষকে রাষ্ট্রবিজ্ঞান পাঠের। এছাড়াও রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি হয় নাগরিকদের। এছাড়াও আমরা পাই যেটা চিন্তা এবং বুদ্ধির বিকাশ হয়, রাজনীতি সংক্রান্ত এবং সমাজ সংক্রান্ত চিন্তা এবং বুদ্ধির বিকাশ ঘটে। এছাড়াও সমাজকে ঐক্যবদ্ধ করা হয় রাষ্ট্রবিজ্ঞান পাঠের মাধ্যমে। অর্থাৎ এছাড়াও একাধিক উপকারিতা আছে, সেগুলোও কিন্তু তোমাদের জেনে রাখা প্রয়োজন, কারণ এখান থেকেও অনেক প্রশ্ন এসে থাকে। আমরা বেশ কয়েকটি পার্ট তোমাদের সামনে তুলে ধরেছি। আশা করি ভিডিওটা তোমাদের সবার ভালো লেগেছে। যারা যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করোনি তাদেরকে বারবার বলছি চ্যানেল সাবস্ক্রাইব করে নাও, এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করো, সেখানে সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হবে। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অবশ্যই সবাইকে থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।